দেখছেন এটিএন নিউজ। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সাথে আছি আমি উজমা হাসান। প্রতিবারের মতো হ্যাপেনিং পয়েন্টে দর্শক আমরা সমসাময়িক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি এবং আজকেও ঠিক এর ব্যত্যয় ঘটবে না। আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে গরিব মানুষের স্বাস্থ্যসেবা। দর্শক, আপনারা জেনে থাকবেন বাংলাদেশের প্রতিটি বাসিন্দার ন্যায় সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য সেবা কেন্দ্রের অবকাঠামো 3 স্তরে ভাগ করা হয়েছে। মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, তৃতীয় স্তরে রয়েছে জেলা হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে বিবেচিত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক হচ্ছে প্রাথমিক স্তরের স্বাস্থ্যসেবা প্রদানকারী। বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠানও এই জটিল স্বাস্থ্য নেটওয়ার্কের অবদান রাখে। দর্শক, এই বিষয়ে আজকে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। স্যার, যেমনটি বলছিলাম যে পৃথিবীতে কিন্তু চিকিৎসা সেবা বহুদূর এগিয়ে গিয়েছে। বিশেষ করে করোনার পরে কিন্তু ক্রমবর্ধমান একটি পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই ক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনার অভিমতটি আমরা প্রথমে জানতে চাইব। ধন্যবাদ আপনাকে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। প্রথমেই এটিএন নিউজের কর্তৃপক্ষকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং দর্শক শ্রোতাকে স্বাগত জানাই আমার কথা শোনার জন্য। আপনি প্রশ্ন করেছেন যে আমাদের স্বাস্থ্যসেবাটা বাংলাদেশে কতটুকু। আপনি অবশ্যই উপলব্ধি করেছেন, এগুলো নিয়ে সমালোচনা আছে। আমাদের স্বাস্থ্যসেবা নিয়ে কিন্তু সমালোচনা থাকলেও আমরা দিন দিন এগোচ্ছি। আমাদের সারা পৃথিবীর মতো উন্নত বিশ্বের পৃথিবীর উন্নত দেশগুলা যত ভালো করছে, হয়তো আমরা তত ভালো করতে পারছি না। আমাদের ডাক্তারের অভাব আছে, ইনভেস্টমেন্টের অভাব আছে, এবং এটা অন্যান্য কলা কৌশলীদের অভাব আছে। সে জায়গায় তো আমাদের সমালোচনা আছেই। কিন্তু একটা জায়গায় আমরা যারা সরকারি বেসরকারি পর্যায়ে কাজ করছি, সেখানে আমাদের কমতি তো রয়েছে। তারপরেও আপনি 10 বছর আগে যদি চিন্তা করেন, 10-15 বছর আগে যে ধরনের সমালোচনা ছিল, এখন কিন্তু সমালোচনা কম। আগে শুনতাম যে বাংলাদেশ থেকে বলা হয়েছে ক্যান্সার হয়েছে, পার্শ্ববর্তী দেশ বা বিদেশে গিয়ে উন্নত দেশগুলোতে তাদের কিছুই হয় না, এরকম কিন্তু রিপোর্টটা এখন খুবই কম পাওয়া যায়। তো অর্থাৎ বাংলাদেশ যে আগাচ্ছে না, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। তবে মানুষের চাওয়া পাওয়ার জায়গায় আমরা এখনো পরিপূর্ণতা অর্জন করতে পারি নাই। এখনো একটা বড় অংশ এখনো চিকিৎসার জন্য বিদেশে যায়। আচ্ছা, কেন যায়? এটা কমতির কারণেই যে যায়, সে অসন্তুষ্টির কারণে হইতে পারে, অথবা এইটা ধরেন আরো ভালো চিকিৎসা তারা চায়, সেই জায়গা থেকে যাচ্ছে। স্যার, আমরা আসলে দেখে থাকি যে উপজেলা বা জেলাগুলোতে বিশেষ করে যারা সাধারণ রোগীরা রয়েছেন, তারা সেখানে চিকিৎসা না নিয়ে বেশিরভাগ সময় তারা রাজধানীমুখী হয়ে থাকেন। আর রাজধানীমুখী যারা মানুষ আছেন তারা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছেন, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। সেই ক্ষেত্রে আসলে কোন কোন সমস্যাগুলো আসলে আপনি বলবেন যে এগুলো মুখ্য? আমাদের চিকিৎসা কিন্তু এখনো সিংহভাগ ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক। আপনি যদি হার্টের অপারেশনের কথা চিন্তা করেন, ঢাকার বাইরে খুব কম শুরু হচ্ছে, কিন্তু এখনো কিন্তু হার্টের অপারেশন মানে বাইপাস সার্জারি বা এনজিওপ্লাস্টি যাকে বলে, রিং লাগানো, এগুলো কম। বিশেষ অনেক বড় বড় চিকিৎসাগুলো এখনো ঢাকা কেন্দ্রিক। সেই জায়গায় আপনার বিভাগীয় শহরগুলোতে যদি এই ধরনের হার্টের চিকিৎসার ব্যবস্থা হয়, প্রত্যেকটা বিভাগীয় শহরে, লাইকে ধরেন আমাদের এই এনআইসিবিডির মতো হাসপাতাল থাকা জরুরি। তা সেখানে হয়তো আকারে একটু ছোট হইতে পারে, কিন্তু প্রত্যেকটা বিভাগীয় শহরে হওয়া উচিত। সেই জন্য একটা ডিস্ট্রিক্টে এখন কিন্তু এভারেজে মনে হয় 30-40 লাখের মতো মানুষ। তা এই 30 থেকে 40 লাখ মানুষ যদি বাস করে, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? আমাদের ব্যবস্থা আছে, ডিস্ট্রিক্ট শহরগুলোতে ব্যবস্থা আছে, কিন্তু সব সাবজেক্ট নাই। আবার যেখানে ওখানে সব ধরনের বিশেষজ্ঞ ডাক্তার নাই বিদায়, তখন মানুষ হয়তো একটা মানসিকভাবে স্থির হয়ে থাকে, ঢাকা গেলে আমি চিকিৎসাটা পাবো। আবার ঢাকাতে এসে যখন দেখে যে অনেক ভিড়, যাদের অর্থ আছে তারা বিদেশে যাচ্ছে। তাহলে এখানে একটা কথা আছে স্যার, রাজধানীর বাইরে কেন ঢাকামুখী যারা ডক্টর রয়েছে তারা কেন যেতে চাচ্ছেন না? সেটার কি অন্তরায় রয়েছে? আপনার একটা জিনিস দেখবেন যে একটা জায়গায় যখন দেখবেন যে স্কোপ রয়ে গেছে, তখন কিন্তু মানুষ ওখানেই থাকতে চায় বেশিরভাগ। এখন ধরেন আমার একজন বিশেষজ্ঞতা হার্ট সার্জন, আমরা হার্ট সার্জনকে যদি বলি, অথবা হার্ট বিশেষজ্ঞকে যদি বলি, একটা ডিস্ট্রিক্ট শহরে তাদের চিকিৎসা করার মতো
যথেষ্ট উপযুক্ত জায়গা নাই। সাপোজ টু একটা হার্ট সার্জন, তার তো মানে হার্টের একটা অপারেশন থিয়েটার লাগবে, হার্টের হসপিটাল লাগবে, সেটা কিন্তু জেলা শহরে নাই। অর্থাৎ এইখানে সে থাকবে যে সে যে ডিগ্রিটা অর্জন করছে, তাহলে কোথায় সে কাজটা করবে, এই একটা স্বল্পতা রয়েছে। আরেকটা স্বল্পতা রয়েছে, আমরা ঢাকা শহরেই তো আমাদের পরিপূর্ণতা করতে পারি নাই। আপনি দেখবেন যে ডাক্তারদের চেম্বারে অনেক ভিড়, প্রাইভেট চেম্বারে বলেন, সরকারিতে বলেন, সরকারি হাসপাতালেও কিন্তু প্রচুর ভিড়। একজন ডাক্তার 70, 80, 100, 150 রুগী দেখে, ওই যারা আউটডোরে রুগী দেখে। তো সেই জায়গা থেকে যদি কমানো না যায়, শহরে যদি কমানো না যায়, তাহলে উপজেলা বা ইউনিয়ন সেন্টারে যাবে কিভাবে? আর ওইখানেও কিন্তু ডাক্তার পর্যাপ্ত নাই। আবার অনেকে হয়তো শহরে থাকার জন্য, কোর্স করার জন্য, লেখাপড়া করার জন্য হোক, অন্যভাবে বিদেশে যাওয়ার চিন্তায় হোক, অনেক ধরনের চিন্তাই কিন্তু থাকে, তারা উপজেলায় বা ইউনিয়নে থাকতে চায় না। সেই জায়গায় আইন কানুন তো আছে, আমাদের ইমপ্লিমেন্টটা দরকার। বলা হয়ে থাকে যে 581 জন লোকের জন্য একজন নিবন্ধিত চিকিৎসক, অর্থাৎ জনবল কিন্তু কম, আপনি যেটি বলছিলেন, এবং প্রশিক্ষিত নার্সের অভাব আছে, সরঞ্জাম পাওয়া গেলে প্রযুক্তিবিদের অভাব আছে। এই সকল অব্যবস্থাপনা এখনো কেন চলমান রয়েছে? এখনো আমি একটা কথা বলি যে আপনি যখন নিজে যোগ্য প্রাজ্ঞ হবেন, তখন আপনার নেতৃত্বটাও সঠিক হবে। তো আপনি ফিল করবেন যে আমাদের দেশে যে স্বাস্থ্য নেতৃত্বটা, একটা হলো নেতৃত্বের অভাব আছে। যুগ যুগ যাবত আমরা কিন্তু দেখতেছি, 50, 52 বছর, 53 বছর তো আমরা দেখতেছি নেতৃত্ব গড়ে ওঠে নাই। আপনি দেখেন যে করোনাকালীন সময়ে অনেক সমালোচনা হয়েছে না, যে এই করোনা সরঞ্জাম কিনতে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি থেকে বেরিয়ে যেতে হবে। আরেকটা হলো নির্লোভ মানুষগুলা, যাদের লোভ টোভ কম, যারা দুর্নীতি কম বোঝে, তাদেরকে বসতে হবে। আর আরেকটা যে মূল কথা হলো, প্রয়োজনীয় সংখ্যক জনগণ থাকতে হবে। আপনি দেখেন ডিজি অফিসের দিকে তাকান, ডিজি অফিসে কিন্তু পর্যাপ্ত সংখ্যক এমপ্লয়ি নাই। সেখানে ব্যস্ততা আছে, তারা কাভার করেও সারতে পারে নাই। আর আমরা যারা স্বাস্থ্য সেবায় আছি, আমরা অনেক সময় আমরা মানুষকে ফাঁকি দিতে চাই। সেই জায়গা থেকে নেতৃত্ব তো বের করে নিয়ে আসতে হবে। তবে আমি মনে করি, আমি আশাবাদী মানুষ, আমাদের সরকারে অনেক কারেকশন হচ্ছে, আমাদের যে লাইসেন্স পাইতে আমাদের কারেকশন হচ্ছে, তারপরে আমরা তদারকির মধ্যে আছি, দিন দিন পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি মনে করি যে আস্তে আস্তে যেভাবে নেতৃত্ব চলছে, এখানে লোকবলের সংকটটা যদি না থাকে, এটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে অর্থনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা একটু তাকাই, যে ডাক্তারদের সম্মানের ক্ষেত্রে কি কোনো ঘাটতি রয়েছে কিনা? তারা যে আমরা যে উপজেলা বা জেলা পর্যায়গুলোতে তাদের আসলে ওরকম জনবল পাচ্ছি না, এবং তাদের নিরাপত্তার দিকটা যদি বলি, যে নারী ডাক্তার যারা, তারা কি মফস্বলগুলোতে কাজ করতে আসলে সেই নিরাপত্তা ব্যবস্থাটা পাচ্ছেন কিনা? এখানে কমতি আছে। আপনি তো কয়েকদিন আগে সমালোচনা হয়েছে, তো একজন চিকিৎসক তার বডিগার্ড চেয়েছে। আসলে তো বডিগার্ড দিয়ে হবে না, সমাজ ব্যবস্থাকে ভালো করে নিয়ে আসতে হবে। সেন্টারে যেমন একজন নারী চিকিৎসক যেখানে যে সেন্টারে কাজ করবেন, তার তো মিনিমাম সিকিউরিটি লাগবে। সে তাকে যদি আমরা এককভাবে ছেড়ে দেই, বিভিন্ন ধরনের খারাপ মানুষরাও তো আসে। সে জায়গায় আমি মনে করি এখনো 100% নিরাপদ না। আরেকটা হলো যে আপনার এই যে ডাক্তাররা চিকিৎসাটা করবে, এটা তো অপ্রতুলতা রয়েছে, সেখানে একটু কমতি থাকে, তখন তারা জনরোষের মধ্যে পড়ে। সেই জায়গা থেকে আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে এটাকে রিকভারি করা যায়। জি স্যার, আপনার কাছ থেকে আমরা আরো শুনবো। আমাদের সময় হয়ে গেলে একটু বিরতিতে যাবার। দর্শক, হ্যাপেনিং পয়েন্ট এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত হ্যাপেনিং পয়েন্টে। স্যার, কথা বলছিলাম ডাক্তারদের সম্মান এবং নিরাপত্তা নিয়ে। আমি এবার প্রশ্ন করতে চাই যে আমাদের দেশের মানুষের যে চিকিৎসা ক্ষেত্রে একটি অনাস্থা রয়ে গেছে, সেই অনাস্থা আসলে কাটাতে কিভাবে কি করা যায়? এখানে একাধিক কারণ আছে। আপনি একটু আগে যে প্রশ্ন করেছিলেন যে সম্মানীরা, ডাক্তারদের সম্মানী, আপনার ইউরোপ আমেরিকার চেয়ে দাম তো আমাদের ডাক্তারদের সম্মানী খুবই কম।
ডাক্তাররা যে সম্মানী পায় সেটা আমি মনে করি যে এখনো অপ্রতুল। আপনার উন্নত দেশগুলোতে কিন্তু আপনার ডাক্তারদের বেতন অনেক বেশি, এটাই কিন্তু সত্য। আর পাশাপাশি ডাক্তারদের যে অনাস্থার কথা বলছেন, অনীহার কথা বলছেন, আমাদের আস্থা নাই, সে জায়গায় ধরেন ডাক্তারদের মনোযোগের একটা কারণ আছে। আমরা যারা স্বাস্থ্যসেবা করি আমাদের অ্যাটিটিউডের অভাব আছে, ব্যবহারের কমতি আছে, কাউন্সিলিং এর কমতি আছে। আমরা যা দিচ্ছি সেটা যেন স্বচ্ছ হয়, আমরা যে পরিষ্কার করে দেই, যতটুকু আমরা দিতে পারবো সেটা যদি কোয়ালিটিটুকু যদি আমরা বলি যে এইটুকু পারবো এইটুকু পারবো না, আমরা তো আসলে না শব্দটা করি না, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় যে দু একটা বিফল হয়ে যায়। কিন্তু আমি একজন স্বাস্থ্যসেবক হিসেবে বলতে চাই, আমার হাসপাতাল আমরা যতটুকু পারি ওইটুকুই নেই, যতটুকু পারি না ওইটা আইডেন্টিফাই হওয়ার পরে আমরা ওটা ছেড়ে দিই। কারণ হলো ফেলিউর চাইতে তো এমনি না করাটা ভালো। স্যার, চিকিৎসকরা এখন সেবা বাদ দিয়ে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে যে এনজিওতে অ্যাডভাইজার বা কাউন্সিলর হিসেবে কাজ করছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসলে? এইটা এর ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। কেউ বিশেষজ্ঞ ডাক্তার হতে চায়, কেউ অ্যাডমিনিস্ট্রেটর হতে চায়, কেউ এনজিওতে হয়তো বিদেশি এনজিও গুলা ভালো বেতন দেয় সেই জায়গায় কাজ করতে চায়। আর এই এনজিও গুলাতে ডাক্তারি প্রফেশন গুলো ভালো টানে, যেমন মানুষের হেলথ নিয়ে কাজ করে যারা ওয়ার্ল্ড ওয়াইড, যারা যে সমস্ত এনজিও গুলো হেলথ নিয়ে কাজ করে, তখন কিন্তু ডাক্তারদের অগ্রাধিকার থাকে। আর ওখানে আপনার ওই সম্মানীটা বেশি, যার কারণে অনেকে ইন্টারেস্টেড হয়। কিন্তু আমি মনে করি ডাক্তারদের ডাক্তারি চিকিৎসায় থাকাই ভালো। আচ্ছা স্যার, এবার একটু আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল সম্পর্কে একটু প্রশ্ন করতে চাই। গরিব মানুষ স্বাস্থ্য সেবা পায় না, তাহলে প্রশ্নটা একটা থেকে যায় যে আপনি এবং আপনার প্রতিষ্ঠান গরিব মানুষদের জন্য কি ব্যবস্থা রেখেছেন স্বাস্থ্য সেবা খাতে, এবং আলোকের বিশেষত্বটা কি? আমি আপনাকে, এটা তো অনেকগুলা কথা, আমি প্রথম বলতে চাই যে গরিব মানুষের জন্য কি করেছি। গরিব কিন্তু এখন তার গরিব যে তার রিসিভ করাটা ভুলে গেছে। কিরকম? আমার হাসপাতালে আমি ধনীদের চিকিৎসা দেই, গরিবের ব্যবস্থাও কিন্তু রেখেছি। আমার বাড়ি টাঙ্গাইলে, আমার হাসপাতাল আছে ওখানে, ওখানে 10 টাকা ভিজিটে ডাক্তার দেখানো যায়। সেখানে কিন্তু অনেক রোগী হয় না, অনেক সংখ্যক রোগী কিন্তু হয় না। পাশেই গভর্নমেন্ট হাসপাতাল, সেখানে মেডিসিন ফ্রি পায়, ওখানে যায়, 10 টাকা ভিজিটে আসে না। আর আলোকের বিশেষজ্ঞ বলছেন, তার আগে বলি গরিব মানুষের জন্য আমাদের সরকারি মূল্যে, আমার পাশে উপজেলা হেলথ কমপ্লেক্সে যে চার্জে একটা এক্সরে করে, আলট্রাসোনোগ্রাম করে বা অন্যান্য টেস্ট করে, আমরা সকাল 8টা থেকে 2টা পর্যন্ত গরিব মানুষকে 10 টাকা ভিজিট এবং ওই সময় বললে পরীক্ষা পয়সা নিয়ে আমরা ওই চিকিৎসাটা দিতে চাই। আবার হতদরিদ্র হলে যদি এলাকার প্রতিনিধিরা, ধরেন কমিশনার, চেয়ারম্যান, মেম্বাররা সুপারিশ করলে আমরা অপেক্ষাকৃত কম মূল্যে করি, ঢালাওভাবে তো আমরা করতে পারি না। এইখানে এই ব্যবস্থা আছে। আমার শহরেও কিন্তু, ঢাকা শহরেও কিন্তু আমাদের 30 টাকা ভিজিটে ডাক্তার দেখানোর সুযোগ আছে, 30 টাকার ভিজিটে ডাক্তার দেখানোর সুযোগ আছে এখনো। আপনি দেখবেন একটা এনজিও 20-25 হাজার টাকায় সিজারিয়ান অপারেশন করতে পারে না, আমরা কিন্তু করছি। 15,000 টাকায় আমরা এনবিডি করছি, মানে ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি করছি 15 থেকে 20 হাজার টাকায়। এগুলো হলো বিশেষত্ব। আর প্রধান বিশেষত্ব হলো আমরা আপনি তো জানেন যে একটা নিরাপদ ডেলিভারি একটা মায়ের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এবং এটা মায়ের একটা অধিকার। সেই জায়গায় আলোক কাজ করছে যে একটা নর্মাল ডেলিভারি আমরা হাসপাতাল করেছি, এখানে নর্মাল ডেলিভারি হচ্ছে। আরো একটা জিনিস দেখবেন, বাংলাদেশে অনেক দম্পতি বাচ্চা পাচ্ছে না। আর আমি গভীরভাবে স্বাস্থ্যকর্মী হিসেবে দেখি যে আমাদের এই নিঃসন্তান দম্পতিগুলা দেশে বিদেশে ঘুরে অর্থের অপচয় করে এবং এদিক সেদিক ঘুরে তারা সর্বশান্ত হয় এবং উপযুক্ত চিকিৎসা অনেক সময় পায় না। আমি একটা আইভিএফ সেন্টার করছি, কিন্তু বেশ ব্যয়বহুল বটে। আমরা একটা ভালো ধরনের একটা ইন্টারন্যাশনাল মানের একটা আইভিএফ সেন্টার শুরু করতে যাচ্ছি। আইওআই শুরু হয়েছে, হয়তো আমরা আগামী 6 মাসের মধ্যে আইভিএফ ফ্রি বেডের কথাও শুনেছি আপনাদের। আমাদের হাসপাতালে 3টি বেড ফ্রি আছে। ঢাকাতে আমার 120 বেডের মধ্যে 3টি বেড ফ্রি আছে। আর টাঙ্গাইলে আমার 30 বেডের মধ্যে 2টি বেড ফ্রি আছে। এটা গরিব দুঃখীদের জন্য দেই। ওই অনেক সময় হতদরিদ্রদের জন্য চিঠি লেখা পাঠায় জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, এরা পাঠায় যে আমার প্রতিবেশী, তার অর্থ সম্পদ নাই, সেই ক্ষেত্রে আমরা ধরেন 7-8 হাজার টাকা আমরা সিজারিয়ান অপারেশন করে দিই। এই হলো বিশেষত্ব। আর আরেকটা কথা যে ঢাকার মধ্যে আপনাদের প্রতিষ্ঠান কয়টি? 8টি নাকি এর বেশি? আমাদের তো ছোট ছোট প্রতিষ্ঠান, আমাদের 8টি প্রতিষ্ঠান আছে। আর ঘাটাইলের হাসপাতাল নিয়ে একটু আমি জানতে চাচ্ছিলাম আপনাদের।
ঘাটালের হাসপাতাল, এটা উপজেলা, ঘাটাল উপজেলায় হাসপাতাল, এটা হেলথ কেয়ার এবং একটা ফাউন্ডেশন হাসপাতাল। আচ্ছা এখানে আমাদের 32 বেডের হাসপাতাল। আচ্ছা আচ্ছা 32 বেডের হাসপাতাল, 2টি বেড ফ্রি, 30টা আমরা পয়সা নিই। আর আমাদের এই পাশাপাশি দুইটাই এখানে মোস্টলি আমরা ওই সিএমএস থাকার কারণে, আর্মি হসপিটাল থাকার কারণে আমরা প্রতিদিনই বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে গরিব দুঃখী সবাইকে সার্ভিস দেওয়ার চেষ্টা এই যে করছি। বিশেষ ব্যবস্থাগুলোর কথা বলছিলেন এতক্ষণ ধরে, সেই ব্যবস্থা কি সেখানেও রয়েছে? সেখানেও রয়েছে, সেখানেও রয়েছে। আরেকটি কথা জানতে চাইবো যে 29 বছর পার করে কিন্তু 30 বছর পদার্পণ করেছে আলোক হসপিটাল, তো সেই ক্ষেত্রে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু জানতে চাইবো। ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি দেশে বিদেশে স্বাস্থ্যসেবা দেখে বেড়াই। তো আমার কাছে মনে হয়েছে যে চিকিৎসার জন্য আমাদের বিহেভিয়ার, যেমন আমাদের স্টাফদের, আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের স্টাফদের দেখবেন বিহেভিয়ার একটু ভালো, অন্যান্য জায়গার চেয়ে বিহেভিয়ার ভালো। আরেকটা আমাদের টার্গেট হলো আন্তর্জাতিক মানের আমরা যদি হাসপাতাল বানাইতে পারি, এবং আমরা উন্নত দেশগুলো দেখবেন, আমাদের দেশে যেমন দেখেন সিংহভাগ সিজার অপারেশন হয়, আমরা এটাকে নর্মাল ডেলিভারি হাসপাতালে আমরা শুরু করেছি, 60 বেডের হাসপাতাল শুরু করেছি। এখানে আমার বিশ্বাস যে এখানে নর্মাল ডেলিভারি হবে, আর 98% নর্মাল ডেলিভারি হবে, হয়তো 2% আমরা ফেলিওর হতে পারি। ইতিমধ্যে আমরা প্রতি মাসেই প্রতিদিনই নর্মাল ডেলিভারি করছি। আমি মনে করি যে একটা সময় আমরা 6 মাস পরে আমরা আর জায়গা দিতে পারবো না। আমার এটা পরিকল্পনা হলো যে যারা চায় যে প্রাকৃতিক উপায়ে নর্মাল ডেলিভারি করবে, এইটিকে আমার একটা খেয়াল আছে। আরেকটা হলো যে আমি নিঃসন্তান দম্পতি নিয়ে কাজ করব। আচ্ছা পাশাপাশি আমাদের এই যে গাইনি অনকোলজি, আমাদের মায়েরা অনেক ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারে প্রায় 50,000-এর উপরে মানুষ মারা যাচ্ছে। সেই জায়গায় আমরা গাইনি অনকোলজি শুরু করেছি, যে আমরা আস্তে আস্তে মানুষের সহযোগিতা বা মানুষের সমর্থন নিয়ে আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবো। স্যার, বিকেন্দ্রীকরণ বা অব্যবস্থাপনার কথা আমরা বলছিলাম, সেক্ষেত্রে একটি প্রশ্ন থাকে যে উপজেলা হাসপাতালে কিন্তু পদ থাকে, সেক্ষেত্রেও কিন্তু সেই পদগুলো কিন্তু অনেক সময় শূন্যই থাকে, আবার স্থানীয়ভাবে শূন্য পদগুলো নিয়োগ কেন হচ্ছে না, আসলে কিসের অন্তরায় রয়েছে? এটা নিয়ে আমি বিশদ মন্তব্য করার আগে আমি বলবো, আমাদের দেশে সরকার আছে, সরকার চেষ্টা করছে। আমাদের এখন কিন্তু ডাক্তার প্রোডাকশন হচ্ছে, মানে ডাক্তার তৈরি হচ্ছে। ইচ্ছা করলেই এখন কিন্তু ডাক্তারগুলো নিয়োগ দিয়ে এই শূন্য পদগুলা, নার্স নিয়োগ দিয়ে শূন্য পদগুলা, এবং শুধু নিয়োগ দিলেই হবে না, ট্রেনিং বাড়াইতে হবে এবং তাদেরকে স্থায়ীভাবে চিকিৎসা করার ব্যবস্থা করতে হবে। যতদিন তাদের উপস্থিত থাকে তারা যেন উপস্থিত থেকে, ছুটি ছাড়া সকল দিন উপস্থিত থেকে মানুষের কল্যাণে কাজ করে। এইভাবে এটা আমি মনে করি এটা গভর্নমেন্টের কাজ, এটা আমাদের কাজ না। আমরা তো গভর্নমেন্টের সহযোগী হিসেবে কাজ করি। যদিও আমাদের এখানে লাভ ক্ষতির ব্যাপার আছে, আমরা অনেক কম মূল্যে দিতে পারি না, কিন্তু তো গভর্নমেন্টের সহযোগী হিসেবে কাজ করছি। গভর্নমেন্টও তো আমাদের দেখছে, আমাদেরকে কারেকশন করছে, আমাদেরকে সাহায্য করছে, উৎসাহ দিচ্ছে। আমার বিশ্বাস যে ঐক্যবদ্ধভাবে কাজ করলে একসময় আমরা স্বাস্থ্যসেবা বিশ্বমানে যেতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে খুব সুন্দর সুন্দর কথা শুনলাম। গরিব মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে আপনি অনেক বিষয় নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করেছেন, এই জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, এটিএন নিউজের কর্তৃপক্ষকে ধন্যবাদ। দর্শক, আজকের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্ত। পরবর্তী হ্যাপেনিং পয়েন্টে আমরা আবারও কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, যুক্ত থাকুন এটিএন নিউজের সাথে। ধন্যবাদ।